আসসালামু আলাইকুম। আমি নূরে ফাতেমা, প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ও বিমা। স্বাগত জানাচ্ছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে তোমাদেরকে অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসগুলোতে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন পড়ছিলাম, যেখানে আমরা বন্ডের বিভিন্ন ধরনের প্রকারভেদ পড়েছি এবং সেখানে দেখেছি বার্ষিক সুদের ক্ষেত্রে কিভাবে বন্ডের মূল্যায়ন করা হয় এবং অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রে কিভাবে বন্ডের মূল্যায়ন করা হয়। এই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব হচ্ছে চিরস্থায়ী বন্ডের মূল্যায়ন কিভাবে করা হয়। প্রথমে শিক্ষার্থীরা, আসো আমরা একটু জানতে চেষ্টা করি চিরস্থায়ী বন্ড বলতে আসলে কি বোঝায়। চিরস্থায়ী বলতে বোঝানো হচ্ছে চিরকাল ব্যাপী, অর্থাৎ এখানে কোনো ধরনের নির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না। অর্থাৎ চিরস্থায়ী বন্ড বলতে এমন এক ধরনের বন্ডকে বোঝায় যার নির্দিষ্ট কোনো মেয়াদকাল উল্লেখ থাকে না। এ ধরনের বন্ডের ক্ষেত্রে ইস্যুকারী প্রতিষ্ঠান প্রতি বছর সুদ প্রদান করে থাকে। অর্থাৎ নির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না, কিন্তু যে প্রতিষ্ঠান ইস্যু করবে সেই প্রতিষ্ঠান প্রত্যেক বছরই বন্ডের বিপরীতে বন্ড হোল্ডারকে সুদ প্রদান করবে। এক্ষেত্রে চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয় করা হয় একটি সূত্রের মাধ্যমে। সেটি হচ্ছে ভিবি। ভিবি বলতে বোঝানো হচ্ছে ভ্যালু অফ বন্ড সমান আই বাই কেডি। এখানে আই হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ এবং কেডি হচ্ছে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার। শিক্ষার্থী বন্ধুরা, খুবই সিম্পল একটি সূত্র এটি। আমরা যদি ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে একটু খেয়াল করি তাহলে একটু ভালো করে বুঝতে পারবো। একটু তোমাদের বইতেই আছে উদাহরণটি, একটু খেয়াল করো। আলফা কোম্পানি প্রতিটি 1000 টাকা মূল্যের 12% কুপন রেটে চিরস্থায়ী বন্ড ইস্যু করেছে। প্রয়োজনীয় আয়ের হার 15%। চিরস্থায়ী বন্ডের মূল্য কত? এখানে আমরা প্রথমেই কি কি জিনিস পেয়েছি সেগুলো একটু লেখার চেষ্টা করি। কুপন রেট 12% পেয়েছি, প্রয়োজনীয় সুদের হার 15%, বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, এগুলো আমরা লিখে ফেলবো যথা নিয়মে। সুতরাং বার্ষিক সুদের পরিমাণ যেটি আমাদের অঙ্ক করার জন্য লাগবে, আয় সমান 1000 গুণ 12% হলো 120 টাকা। সুতরাং ভ্যালু অফ বন্ড কত? আমরা সূত্রের মধ্যে এই পরিমাণগুলো একটু মানগুলো বসিয়ে একটু পাই। আয়ের মান পেয়েছি আমরা 120 এবং কেডি পেয়েছি আমরা 0.15। সুতরাং এখানে চিরস্থায়ী বন্ডের মূল্য দাঁড়াচ্ছে 800 টাকা। শিক্ষার্থীবৃন্দ, খুব সহজেই আমরা চিরস্থায়ী বন্ডের মূল্যটা নির্ণয় করতে পারলাম। এটি তোমাদের অবজেক্টিভের ক্ষেত্রেও সহায়ক হবে এবং ছোট যে আমাদের 2 মার্কস এবং 3 মার্কসের অঙ্ক থাকে আমাদের সৃজনশীল প্রশ্নে, সেসবের ক্ষেত্রেও আমাদের প্রয়োজন হবে এবং খুব সহজেই আমরা এই ছোট্ট সূত্রটি মনে রাখতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে জিনিসটি পড়ব সেটি হচ্ছে জিরো কুপন বন্ডের মূল্যায়ন। আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জিরো কুপন বন্ডের মূল্যায়ন সম্পর্কে একটু আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বন্ডের প্রকারভেদের মধ্যে জিরো কুপন বন্ড সম্পর্কে একটু জেনেছিলাম। আমরা আরেকটু খেয়াল করি, একটু খেয়াল করো আমার সাথে। জিরো কুপন বন্ড বলতে বোঝায় যে বন্ডের ক্ষেত্রে কোনো ধরনের সুদ প্রদান করা হয় না। তাহলে একজন বিনিয়োগকারী কেন জিরো কুপন বন্ড কিনবেন? কারণ এটি সাধারণত লিখিত মূল্য থেকে কম মূল্যে ইস্যু করা হয়, যেটাকে বলা হয় বাট্টায় ইস্যু করা হয়। এটি সাধারণত ডিসকাউন্ট প্রাইসে ইস্যু করা হয়, কিন্তু মেয়াদ পূর্তিতে এটি লিখিত মূল্য বা
ফেস ভ্যালুতে পরিশোধ করা হয়। অর্থাৎ এক্ষেত্রে বিনিয়োগকারীর লাভ হচ্ছে ক্রয়মূল্য এবং লিখিত মূল্যে যে পার্থক্য থাকে সেটিকেই বলা হয় হচ্ছে এই জিরো কুপন বন্ডের লাভ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটি সাধারণত বার্তা ইস্যু করা হবে এবং এটি মেয়াদ পূর্তিতে ফেস ভ্যালুতে পরিশোধ করা হবে। এবার এসো আমরা কিভাবে জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করা হবে সেটি একটু জানতে চেষ্টা করি। জিরো কুপন বন্ডের মূল্যায়ন করতে যে সূত্রটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ভিবি অর্থাৎ ভ্যালু অফ বন্ড সমান এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন। এখানে ভিবি মানে আমরা জানি ভ্যালু অফ বন্ড, এমভি হচ্ছে মেয়াদ পূর্তি মূল্য এবং কেডি হচ্ছে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার, এন হচ্ছে মেয়াদ বা বছর। শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে আমরা এই জিরো কুপন বন্ডের মূল্য সম্পর্কে একটু ভালোভাবে জানতে চেষ্টা করি। তোমাদের বইতে আছে উদাহরণটি, একটু খেয়াল করো। এবিসি কোম্পানি প্রতিটি 2000 টাকা মূল্যের 7 বছর মেয়াদি জিরো কুপন বন্ড ইস্যু করেছে। প্রয়োজনীয় আয়ের হার 10%। জিরো কুপন বন্ডের মূল্য কত হবে? এক্ষেত্রে আমরা কি কি জিনিস পেয়েছি সমাধানের ক্ষেত্রে সেগুলো এসো আমরা আগে লেখার চেষ্টা করি। এমভি সমান 2000 টাকা, কেডি হচ্ছে 10%, এন হচ্ছে 7 বছর। তাহলে ভ্যালু অফ বন্ড কত হবে? তাহলে আমরা সূত্রের মধ্যে মান বসাই। আমরা জানি জিরো কুপন বন্ডের মূল্য সমান এমভি ডিভাইড বাই 1 প্লাস কেডি। তাহলে এখানে আমরা এমভি পেলাম 2000 টাকা বাই 1 প্লাস কেডি হচ্ছে 0.10 হোল টু দি পাওয়ার 7 সমান সমান 1026.32 টাকা। অর্থাৎ জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য হচ্ছে 1026.32 টাকা, যার লিখিত মূল্য ছিল 2000 টাকা। অর্থাৎ মানে হচ্ছে কোনো বিনিয়োগকারী যদি এখন 1026.32 টাকায় জিরো কুপন বন্ডটি ক্রয় করেন তাহলে মেয়াদ পূর্তিতে 7 বছর পরে তিনি 2000 টাকা পাবেন। তাহলে যদি আমাদের জিরো কুপন কেন্দ্রে যদি আমাদের বর্তমান মূল্য লিখিত মূল্য থেকে কম হয় তাহলে আমরা সেই বর্তমান মূল্যে ক্রয় করব এবং মেয়াদ শেষে আমরা লিখিত মূল্য অর্থাৎ 2000 টাকাতেই পাবো এবং মাঝখানে ক্রয় মূল্য এবং লিখিত মূল্যের যেই পার্থক্য থাকবে সেটাই হচ্ছে একজন বিনিয়োগকারী বা বন্ড হোল্ডারের লাভ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে জিরো কুপন বন্ডের মূল্য জানলাম এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম হচ্ছে চিরস্থায়ী বন্ডের মূল্য কীভাবে নির্ণয় করা হয়। দুইটাই খুব সিম্পল এবং ইজি। এগুলো আমাদের সৃজনশীল 2-3 মার্কসের জন্য আসতে পারে এবং এমসিকিউতে আসতে পারে এবং সৃজনশীলের অনেকগুলো পার্টের মধ্যেও এগুলো থাকতে পারে। এটা খুবই সহজ, তোমরা একটু খেয়াল করলে মনোযোগী হলেই জিনিসটি আয়ত্তে আনতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা একটু জিনিস খেয়াল করব, যে জিনিসটি আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে বন্ডের ক্ষেত্রে প্রাপ্তি, যেটাকে বলা হয় ইল্ড। অর্থাৎ বন্ডের ক্ষেত্রে আমরা কি ধরনের প্রাপ্তি পেতে পারি বা আমাদের কি ধরনের বন্ড কোম্পানি আমাদেরকে বন্ড ইস্যুকারী কোম্পানি বন্ড হোল্ডারকে কি ধরনের সুবিধা বা নগদ সুবিধা বা প্রাপ্তি দিয়ে থাকে সেগুলো আমরা জানব, যেগুলোকে বলা হচ্ছে ইল্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বন্ড হতে প্রাপ্তিগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার, যেটিকে বলা হয় ইল্ড টু ম্যাচুরিটি, সংক্ষেপে আমরা YTM বলে থাকি, এবং আরেকটি প্রাপ্তি হচ্ছে ইল্ড টু কল, যেটাকে সংক্ষেপে YTC বলা হয়, এবং আরেকটি প্রাপ্তি হচ্ছে চলতি ইল্ড,
বা কারেন্ট ইল্ড, যেটাকে সংক্ষেপে আমরা সিওয়াই বলতে পারি। এবারে শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা একটি একটি করে প্রাপ্তিগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমে আসো মেয়াদ পূর্তিতে আয়ের হার বা ইল্ড টু ম্যাচুরিটি বলতে আসলে কি বোঝায়। এটি হচ্ছে বিনিয়োগকারীরা কোনো একটি বন্ড নির্দিষ্ট মূল্যে ক্রয় করার পর এর যে মেয়াদ আছে সেই মেয়াদ পর্যন্ত ধরে রাখার ফলে যে আয় অর্জিত হয় তাকে মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার বলে। আমি আবার বলছি, যখন কোনো বিনিয়োগকারী একটি বন্ড ক্রয় করার পর একে মেয়াদ পর্যন্ত নিজের কাছে ধরে রাখে, তাহলে এ থেকে যে আয়টা অর্জিত হবে, যে আয়ের হার অর্জিত হবে তাকে মেয়াদ পূর্তিতে আয়ের হার বলা হয়। বিনিয়োগকারীরা বন্ডের মূল্যায়নের সময় সাধারণত কয়েকটি বিষয় খেয়াল করে থাকে। যদি বন্ডের বর্তমান বাজার মূল্য এবং সমমূল্যকে আমরা পার ভ্যালু বলতে পারি, লিখিত মূল্য বলতে পারি, ফেস ভ্যালু বলতে পারি, অর্থাৎ যখন কোনো বন্ডের বর্তমান বাজার মূল্য এবং সমমূল্য সমান হয় তখন এর মেয়াদ পূর্তিতে আয়ের হারও কুপন রেটের সমান হবে। আবার যদি কোনো একটি বন্ডের বর্তমান মূল্য সমমূল্য থেকে ভিন্ন হয় তখন মেয়াদ পূর্তিতে আয়ের হারও কুপন রেট হতে ভিন্ন হয়। একে আমরা বন্ডের অভ্যন্তরীণ উপার্জন হারও বলতে পারি। এবারে শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা YTM একটি সূত্রের মাধ্যমে কিভাবে নির্ণয় করা হয় সেটা জানার চেষ্টা করি। YTM সমান I plus MV minus SV divided by N divided by MV plus SV divided by 2। সূত্রটি একটু জটিল মনে হলেও মনোযোগে খেয়াল করলে সূত্রটি আসলে একটি সহজ সূত্র। এখানে I বলতে আমরা জানি বার্ষিক সুদের পরিমাণ, আর MV হচ্ছে বন্ডের লিখিত মূল্য ম্যাচুরিটি ভ্যালু, SV হচ্ছে সেল ভ্যালু বা বন্ডের বিক্রয় মূল্য, N হচ্ছে মেয়াদ। একটি ছোট একটি সূত্রের সাহায্যে আমরা এটা একটু জানার চেষ্টা করি কিভাবে YTM নির্ণয় করা হয়। উদাহরণ তোমাদের বইতে আছে, একটু খেয়াল করো সবাই তোমরা। এলপি কোম্পানি 10 বছর মেয়াদী বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন রেট 10%। সুদ বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়। বন্ডের বাজার মূল্য 1080 টাকা। মেয়াদ পূর্তিতে বন্ডের আয়ের হার কত? এখানে আমাদেরকে YTM নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি কি জিনিস পেয়েছি প্রশ্ন থেকে সেগুলো আমরা একটু লিখে নেই। বাম পাশে সুদের হার 10%, মেয়াদ 10 বছর, MV 1000 টাকা, SV বলতে এখানে বোঝানো হচ্ছে বর্তমান যে বিক্রয় মূল্য বা বাজার মূল্য, সেটি হচ্ছে 1080 টাকা যেটি দেওয়া আছে। আয় সমান 1000 গুণন 10%, অর্থাৎ সুদের পরিমাণ হচ্ছে 100 টাকা। সুতরাং YTM সমান কত? আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে পাই আয়ের মান 100 প্লাস 1000 মাইনাস 1080 ডিভাইড বাই 10 বছর ডিভাইডেড বাই 1000 প্লাস 1080 ডিভাইড বাই 2 সমান সমান হচ্ছে 0.0884 সমান 8.84%। অর্থাৎ কোনো বিনিয়োগকারী যদি 1000 টাকা মূল্যের 10% বার্ষিক সুদের হারে কোনো বন্ড কিনে থাকে লিখিত মূল্য, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1080 টাকা, তাহলে এটি যদি 10 বছর মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখা হয় তাহলে সেই বিনিয়োগকারী ওই বন্ড হতে মেয়াদ পূর্তিতে আয়ের হার হবে 8.84%। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা YTM সম্পর্কে
খুব সহজেই একটি ধারণাটি পেলাম। এবার আসো আমরা yield to call, যেটি বন্ডের আরেকটি প্রাপ্তি, সেটি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। শিক্ষার্থীবৃন্দ, yield to call বা YTC বলতে আসলে কি বোঝায়? yield to call হচ্ছে যদি কোনো বন্ড মেয়াদ পূর্তির পূর্বেই ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব করা হয় বা কল করা হয়, তাহলে ওই বন্ড হতে অর্জিত আয়ের হারকে yield to call বলে। অর্থাৎ কোনো বন্ড হোল্ডার যদি তলবযোগ্য বন্ড ক্রয় করে এবং ইস্যুকারী কোম্পানি যদি বন্ডটি তলব করে, তাহলে বন্ডটিকে ইহার মেয়াদ পর্যন্ত ধরে রাখা যায় না, ফলে yield to maturity অর্জিত হয় না। তখন মেয়াদ পূর্তি যতটুকু মেয়াদ পর্যন্ত তলব করা হয়, তখন যে আয়ের হার অর্জিত হয় সেটাকে বলা হয় হচ্ছে yield to call। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে বন্ডটি অবশ্যই কলেবল বন্ড বা তলবযোগ্য বন্ড হতে হবে। কেন একটি প্রশ্ন হতে পারে যে কেন একটি ইস্যুকারী কোম্পানি বন্ড কল করে থাকে মেয়াদ পূর্তির পূর্বে? এর কারণ হচ্ছে বাজারে যদি সুদের হার অনেক বেশি পরিমাণে, অর্থাৎ কুপন সুদের হার যদি অনেক বেশি পরিমাণে কমে যায়, তাহলে ইস্যুকারী কোম্পানি সেই বন্ডটিকে তলব করতে পারে। এক্ষেত্রে বিনিয়োগকারী বা বন্ড হোল্ডার যে আয়ের হার প্রত্যাশা করে তাকে yield to call বলে। তাহলে এই yield to call নির্ণয়ের সূত্রটি, অর্থাৎ YTC নির্ণয়ের সূত্রটি খুব সহজ। আগে আমাদের YTM সূত্রের মতোই, শুধুমাত্র যে ক্ষেত্রে আমরা MV ব্যবহার করেছি সেই জায়গায় আমরা CP বা কল প্রাইস ব্যবহার করব। সূত্রটি আমরা একটু খেয়াল করে নিই তাহলে। YTC সমান I plus CP minus SV divided by N divided by CP plus SV divided by 2। অর্থাৎ CP, এখানে CP বলতে বোঝানো হচ্ছে কল প্রাইস, অর্থাৎ যে মূল্যে বন্ডটিকে তলব করা হয়, আর সেল ভ্যালু হচ্ছে বন্ডের বর্তমান বাজার মূল্য বা বিক্রয় মূল্য। এখানে একটু খেয়াল রাখতে হবে, এখানে N বলতে বোঝানো হবে তলব পর্যন্ত মেয়াদকাল। অর্থাৎ এখানে মেয়াদ বলতে সম্পূর্ণ মেয়াদকে বোঝানো হবে না, যে মেয়াদ পর্যন্ত বন্ডটি কল করা হবে সেটাকে বলা হচ্ছে, সেখানে N এর মান হবে সেই তলব পর্যন্ত মেয়াদ। আমরা একটি ছোট উদাহরণের মাধ্যমে এই yield to callটি জানতে পারি, সম্পর্কে ধারণা পেতে পারি। একটু খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, একটি কোম্পানি 10 বছর মেয়াদী বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা, কুপন রেট বার্ষিক 10%। বন্ডটি 4 বছর পর 1060 টাকা মূল্যে তলব করা হতে পারে। বন্ডের বর্তমান বাজার মূল্য 1100 টাকা। বন্ডের yield to call কত হবে? যেহেতু বন্ডটি এখানে 10 বছর পর্যন্ত ধরে রাখা হবে না, 4 বছরেই এটিকে পুনরায় কল করা হতে পারে 1060 টাকায়, সেক্ষেত্রে YTC পরিমাণ কত হবে? এখানে আমরা কি কি জিনিস পেয়েছি সেগুলো আমরা একটু বাম পাশে উল্লেখ করি। I সমান 1000 গুণন 10% সমান 100 টাকা, CP কল প্রাইস সমান 1060 টাকা এবং SV সমান 1100 টাকা। এবং N সমান এখানে 10 বছর হবে না, এটি 4 বছর হবে, কারণ সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত কি বন্ডটিকে ধরে রাখা হয়নি, 4 বছর পরেই বন্ডটিকে তলব করা হয়েছে। তাহলে N সমান হবে 4 বছর। YTC সমান কত হবে? আমরা এই মানগুলো সূত্রের মধ্যে বসিয়ে পাই 1000 প্লাস 1060 বিয়োগ 1100 ভাগ 4 ভাগ 1060 প্লাস 1100 ভাগ 2 সমান 0.0833 সমান 8.33।
অর্থাৎ যদি বন্ডটিকে 4 বছর পরই তলব করা হয় তাহলে বন্ড হোল্ডারের ওয়াইটিসি অর্থাৎ ইল্ড টু কল অর্জিত হবে 8.33%। অর্থাৎ আসলে এই বন্ডটি কেন তলব করা হয়, কারণ যখন বাজারে সুদের হার কমে যায় তখন ইস্যুকারী কোম্পানি বন্ডটিকে বন্ড হোল্ডারের কাছ থেকে ক্রয় করে নেয়, কারণ সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার এই ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে বন্ডটিকে পুনরায় ক্রয় করে নেয় এবং পরবর্তীতে বন্ড ইস্যুকারী কোম্পানি আবার সেটি কম মূল্যে ইস্যু করে থাকে। তাহলে মেয়াদপূর্তি পর্যন্ত না, যতটুকু পর্যন্ত বন্ডটিকে ধরে রাখা হয় সেই পর্যন্ত বন্ডের যে আয়ের হার অর্জিত হয় সেটাকে বলা হয় ইল্ড টু কল বা ওয়াইটিসি। এবার আমাদের আরেকটি সিম্পল একটি সূত্র বাকি থাকে, সেটি হচ্ছে কারেন্ট ইল্ড। শিক্ষার্থীবৃন্দ, এবার আসো চলতি ইল্ড বলতে আসলে কি বোঝায়। চলতি ইল্ড হচ্ছে বন্ডের বার্ষিক সুদের পরিমাণের বর্তমান বাজার মূল্যে শতকরা ভাগ কত তাকে বোঝায়। অর্থাৎ চলতি ইল্ড বলতে বন্ডের বার্ষিক সুদের পরিমাণের বর্তমান বাজার মূল্যে শতকরা কত ভাগ তাকে বোঝায়। এটি বন্ডের আয়ের হার পরিমাপ করে। চলতি ইল্ডের সূত্রটি খুবই সিম্পল, সেটি হচ্ছে কারেন্ট ইল্ড CY সমান I/SV ইন্টু 100। এখানে I সুদের পরিমাণ, SV হচ্ছে বন্ডের বর্তমান বাজার মূল্য বা বিক্রয় মূল্য, CY হচ্ছে কারেন্ট ইল্ড বা চলতি ইল্ড। ছোট একটি সূত্রের উদাহরণের সাহায্যে আমরা জিনিসটি একটু খেয়াল করি। বন্ডের লিখিত মূল্য যদি 1000 টাকা হয় এবং কুপন রেট যদি 8% হয়, বন্ডটি বর্তমানে 970 টাকায় বিক্রি হয়, তাহলে চলতি ইল্ড কত হবে। এক্ষেত্রে আমরা যা পেয়েছি তা একটু লিখে নেই। আয় সমান হচ্ছে 1000 গুণ 8% সমান 80 টাকা, SV হচ্ছে 970 টাকা। তাহলে কারেন্ট ইল্ড কত হবে? আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে পাই I/SV ইন্টু 100। 80 ভাগ 970 গুণন 100 সমান 8.24%। অর্থাৎ বন্ডটি যদি 1000 টাকায় কেনা হয় এবং এর বর্তমান বাজার মূল্য যদি হয় 970 টাকায়, তাহলে বন্ডের বার্ষিক সুদের পরিমাণের বর্তমান বাজার মূল্যে শতকরা ভাগ হচ্ছে 8.24%। অর্থাৎ এখানে কারেন্ট ইল্ড হচ্ছে 8.24%। শিক্ষার্থীবৃন্দ, আমরা বন্ডের বিভিন্ন ধরনের প্রাপ্তি, মেয়াদপূর্তিতে আয়ের হার, চলতি ইল্ড, ওয়াইটিসি অর্থাৎ ইল্ড টু কল, এগুলো সম্পর্কে জানলাম। আজকের ক্লাসে চিরস্থায়ী বন্ড সম্পর্কে জানলাম এবং জিরো কুপন বন্ডের মূল্যায়ন কীভাবে করা হয় সেগুলো জানতে চেষ্টা করলাম। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে এগুলো আরও একটু ভালো করে অনুশীলন করবে, তাহলে এগুলো ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারবে। এখানে একটু খেয়াল করতে হবে, ছোট ছোট সূত্র কিন্তু একটু অনুশীলন করলেই তোমরা পারবে আশা করছি। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল যে অঙ্কগুলো আছে এই অধ্যায়ে সেগুলো আলোচনা করব এবং বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে অনুসরণ করার চেষ্টা করব। ততদিন পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো মনোযোগে এবং সুস্থ থাকবে। আমার জন্য তো দোয়া করবে এবং তোমরা নিজেরাও ভালো থাকবে সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত।